ধন্যবাদ। যথারীতি আলোচনায় যুক্ত হয়েছেন, যুক্ত করে নিলাম মঞ্জুরুল হক, সাংবাদিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। মঞ্জুর ভাই, স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শুরুটা আপনাকে দিয়ে করতে চাই। কোথা থেকে করব, পদ্মা সেতু নাকি কোথা থেকে শুরু করব? আমার মনে হয় কোথা থেকে শুরু করি। এই যে প্রতারণা, এই যে একটা প্রতারণা করে দেশকে একটা গভীর খাদের কিনারায় নিয়ে যাওয়া হলো, এখন সেই কোটাকে আবার ফিরিয়ে আনা হলো, এইটাকে কিভাবে, নিশ্চয়ই আপনি রিপোর্ট দেখেছেন সবকিছু, আপনি নিজেও ওয়াকিবহাল, রিপোর্ট লাগে না, আপনি ওয়াকিবহাল। আর আপনি কিভাবে, এটা তো তাদের প্রাপ্য কোটাটা, কারণ তারা এত বড় একটা যুদ্ধ করছে বাংলাদেশের বিরুদ্ধে, সুতরাং এটা তো কোটা তাদের প্রাপ্য, কি বলেন? ধন্যবাদ। প্রথমে দেখুন যে কোটা শব্দটি কেন আসলো। মুক্তিযোদ্ধার যে ভাতা দেওয়া হচ্ছিল শেখ হাসিনা সরকারের সময়, আহত মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযোদ্ধাদের পরিবারকে ভাতা দেওয়ার চল শুরু হয়েছিল, প্রচলন হয়েছিল। এইটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে প্রথম। পৃথিবীতে বহু দেশে যেখানে মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা যোদ্ধাদের রাষ্ট্র থেকে ভাতা দেওয়া হয়। রাষ্ট্র সেই নাগরিকটির সমস্ত দায় দায়িত্ব নেয় সম্মান জানানোর কারণে। আমরা যদি পাশের দেশের রেফারেন্সটা টানি, তো সেটি হচ্ছে, অনেকের ভালো লাগবে না, ভারতের নাম শুনলেই যাদের কিছু কিছু গাত্রদাহ হয়, এক ধরনের শরীরে র্যাশ ওঠে। তারপরেও তুলতে হবে এই জন্য যে ভারতে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ভারতে নর্মালি হচ্ছে 65 বছরের উপরে কোনো নাগরিককে সিনিয়র সিটিজেন বলা হয়, এবং সিনিয়র সিটিজেনদের ওই সমাজে, যদি আমরা ভারতকে একটা পিছিয়ে পড়া সমাজও বলি, যে অশিক্ষা কুশিক্ষা কোনো কোনো প্রভিন্সে প্রচুর আছে, তারপরেও সেখানে এই 65 ঊর্ধ্ব মানুষদের কোথাও কোনো লাইনে দাঁড়াতে হয় না। টিকিট কাটার জন্য হোক, ট্রেনে হোক, বাসে হোক, রেশনের দোকানে হোক, সরকারি কোনো দপ্তরে হোক, তাদেরকে লাইন দিতে হয় না, তাদেরকে গেলে একটা চেয়ার দেওয়া হয় সম্মান করে। ঠিক তেমনি স্বাধীনতা সংগ্রাম হয়েছে 47 সালের পর, তো আর হয়নি, 47 সালের আগে। তো সেই সময়ের লোকগুলো যারা বেঁচে আছে তাদেরকে এখনো সম্মানিত করা হয়, অর্থ দিয়ে, প্রতিপত্তি দিয়ে এবং সম্মান দিয়ে। সবচেয়ে বড় জায়গাটা হলো সম্মান দিয়ে। সেখানেও কোটা সিস্টেম আছে, সেখানে আপনার সংখ্যালঘুদের কোটা আছে, সেখানে নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোটা আছে, সেখানে পিছিয়ে পড়া জাতিদের কোটা আছে। তো পৃথিবীর সকল দেশে কোটা কিন্তু আছে। যারা হচ্ছে সংখ্যালঘু বা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং রাষ্ট্রকে যারা নির্মাণ করেছে বা রাষ্ট্রকে যারা স্বাধীন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ প্রতি দেশেই এই কোটা ব্যবস্থা কিন্তু চালু আছে। বাংলাদেশে চালু হওয়ার পরে যারা এর বিরোধিতা করলো, এদের প্রধান যুক্তি ছিল যে মেধাহীন লোকজন এই কোটার সুযোগ নিয়ে সমস্ত চাকরি ক্ষেত্রগুলো দখল করবে। কিন্তু প্রমাণিত সত্য হলো যে কোটার বলে, মুক্তিযোদ্ধার কোটার কারণে বা পাহাড়ি জাতিগোষ্ঠীর কোটার কারণে বা নারীদের কোটার কারণে বা পিছিয়ে পড়া জেলা সমূহের যে কোটা, সেই সব কোটার কারণে যারা এসছে তারা কিন্তু কেউ পরীক্ষা ছাড়া, রিটেন, ভাইভা এগুলো ফেস না করে, রেজাল্ট ভালো না করে কিন্তু কেউ চাকরি পায়নি। সুতরাং ওটা মানেই যে আপনি বাড়ি থেকে সলিমুদ্দিনকে ধরে এনে কলিমুদ্দিনের টেবিলে বসাবেন, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। তারপরেও গণদাবি মেনে সরকার 93% কোটা বাতিল করে দিল। ঠিক আছে, দিলাম, 7% কোটা রাখলো। সেই 7% যাদের সহ্য হলো না, তাদের কোনো যুক্তি এখানে আসলে প্রণিধানযোগ্য না। তাদের একটাই যুক্তি যে মুক্তিযোদ্ধার নামে বা মুক্তিযুদ্ধের নামে কোন রকম ফ্যাসিলিটিস রাষ্ট্র থেকে এই নাগরিকদের বা মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে না। তার মানে তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে, মুক্তিযোদ্ধাদের পরিবারের বিপক্ষে, এবং দেশের স্বাধীনতা আনলো যারা, সেই লোকদের প্রতি এরা কোন রকম কোনো কৃতজ্ঞতা প্রকাশে রাজি না। আজকে এটা প্রমাণিত যে এই কোটা ব্যবস্থার মূলে ছিল আসলে মুক্তিযুদ্ধ বিরোধিতা। একটা অযোগ্য লোককে চাকরি দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম না। যেহেতু ওটা প্রমাণ করতে পারবে না যে কোটার কারণে একটি অযোগ্য লোককে আপনি ম্যাজিস্ট্রেট বানিয়েছেন বা একজন অযোগ্য লোককে আপনি পুলিশের এসআই বানিয়েছেন বা অন্য কোনো সরকারি কর্মকর্তা বানিয়েছেন, এরকম কোনো প্রমাণ নেই। তাহলে কেন আপনার বিরোধিতা? বিরোধিতাটা হলো যে মুক্তিযুদ্ধের নাম আপনি নিতে পারবেন না, মুক্তিযোদ্ধাদের জন্য কোনো কিছু নাই। তারা দেশ স্বাধীন করেছে, তারা মারা গেছে, তাদের সন্তানদের আর কোনো অবদান এই দেশের জন্য নাই। এই দেশের জন্য অবদান হচ্ছে আমরা যারা মেধাওয়ালা আছি,
ভালো কথা। তো এখন আপনারা যারা মেধা সম্পন্ন মানুষ, এই মেধা সম্পন্ন মানুষ তাহলে জুলাই আগস্টের যে আন্দোলন বা যে সহিংসতা বা যে ক্ষমতা রেজিমের যে ঘটনা, সেখানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের জন্য কোটা চাইছেন কেন? যদি আমরা ধরে নিই যে আপনারা স্বাধীনতা 2 এটি এনেছেন, মুক্তিযোদ্ধাটা এনেছিল স্বাধীনতা 1, আপনারা এনেছেন স্বাধীনতা 2, তো স্বাধীনতা 2 যদি কোটার আওতায় থাকতে পারে, স্বাধীনতা 1 কি দোষ করল? স্বাধীনতা 1 মানে তো হচ্ছে দেশ গঠনের করা। আপনারা তো দেশ গঠন করেন, আপনারা তো বাংলাদেশের 1 ইঞ্চি জমি বৃদ্ধি করতে পারেন। বাংলাদেশের যতটুকু জমি ছিল 56,000 বর্গ মাইল, ততটুকুই আছে। আপনারা এই জায়গাটা একটা রেজিম চেঞ্জ করেছেন, একটা ক্ষমতার পালা বদল করেছেন। একটি রাজনৈতিক দলকে, তার সরকারকে উচ্ছেদ করে আরেকটি রাজনৈতিক দলের সরকার বসানোর আগে আপনারা সবাই মিলে একটি ক্লাব ঘরের মতো বানিয়েছেন, বানিয়ে আপনারা দেশ শাসন করছেন। তাহলে কোটা ব্যবস্থাটা থাকবে কেন? টোটালি তো কোটা ব্যবস্থা উঠে যাওয়ার কথা আপনাদের কথা অনুযায়ী, কিন্তু ওঠেনি। শেখ হাসিনা সরকার 93% কোটা বাতিল করে দিয়ে 7% রেখেছিল, এখন তো শতভাগ কোটা। জুলাই আগস্টে শহীদদের জন্য কোটা চাওয়া হচ্ছে, জুলাই আগস্টে আহতদের জন্য কোটা চাওয়া হচ্ছে, এবং জুলাই আগস্টে যারা অংশগ্রহণ করেছে তাদের অংশগ্রহণের নিমিত্তেও কোটা চাওয়া হচ্ছে। এবং শুধু সে চাকরির কোটা তাই না, সব ধরনের কোটা চাওয়া হচ্ছে। এক একজন শহীদের পরিবার 30 লাখ 40 লাখ করে টাকা পেয়েছে। 71-এ মুক্তিযোদ্ধাদের শহীদদের পরিবার তো একটি পয়সাও পায়নি। 2008 সাল পর্যন্ত একটি পয়সাও তো পায়নি তারা। 2008 সালের পরে 2000 কত সালে ঠিক এই মুক্তিযুদ্ধের ভাতা চালু হলো এটি আমার মনে নেই। চালু হয়েছিল 96-এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, খুব অল্প পরিসরে, 3000 অল্প পরিসরে। তো এই যে টাকাটা সরকারের কাছ থেকে যেত সম্মানী স্বরূপ, সেইটা কত বছর পরে এসে গেল। আর আপনারা এখনই 10 মাস যেতে না যেতেই আপনারা তাদেরকে টাকা দিচ্ছেন, সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, এবং আগামীতে শোনা যাচ্ছে তাদেরকে আপনারা সংসদে আসনও দেবেন। তারা দাবি করেছেন তারা সংসদে আসন চায়। তো বিষয়টা হলো এরকম যে আপনার হাতে যখন সবকিছু, 80-র দশকে একটি নাটক ছিল, নাটকটির নাট্যকার এবং নাটকটির নাম খুব গুরুত্বপূর্ণ কিছু না, ওখানে একটি বিষয় একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করছেন অপরাধীকে কি তার শ্রবণ শক্তি হরণ করা হয়েছে? মন্ত্রী বললেন এগ্রে রাজা মশাই হয়েছে। তার দৃষ্টিশক্তি হরণ করা হয়েছে? এগ্রে মশাই হ্যাঁ দৃষ্টিশক্তি হরণ করা হয়েছে। তার কথা বলার ক্ষমতা কি হরণ করা হয়েছে? এগ্রে রাজা মশাই সেটিও হরণ করা হয়েছে। তখন রাজা বললেন এইবার অপরাধীকে আমার সামনে আনো, আমি বিচারের রায় শোনাচ্ছি। ব্যাপারটা বুঝুন, যে অপরাধীকে আপনি কথা বলতে দেবেন না, কোনো কিছু শুনতে দেবেন না, এবং তাকে বিবেচনাও করতে দেবেন না, তার আত্মপক্ষ সমর্থনও করতে দেবেন না, এটা যখন আপনি নিশ্চিত হলেন তখন আপনি বললেন এইবার অপরাধীকে আমার সামনে আনো, আমি তার বিচারের রায় পড়ে শোনাচ্ছি। আমাদের বাংলাদেশে এখন সেই অবস্থা চলছে যে আপনি অপরাধী, আমি অপরাধী, আমাদেরকে বিচারের রায় পড়ে শোনানো হবে, শুধু এইটুকু আমরা শুনতে পারবো। তাও আমার শ্রবণ শক্তি দিয়ে না, আমার উকিলকে বলা হবে যে আপনাদের এই শাস্তি দেওয়া হলো। কোনো আপিল নেই, কোনো আর্গুমেন্ট নেই, কোনো এভিডেন্স নেই, সবকিছুই আপনার হাতে। তো যখন আইন, বিচার এবং নির্বাহী বিভাগ আপনি সবকিছুকে যখন দখল করেন, তখন আপনি কোথাও কোনো লজিক বা কোথাও কোনো আইনের প্রয়োগ, এই জিনিসগুলো আশা করা বাতুলতা। এখন আমরা বাঙালি জাতি এমন একটি খপ্পরে পড়েছি যে খপ্পরটি হচ্ছে হয় চরম একটি নির্বোধ লোকদের একটা গ্যাংয়ের খপ্পরে পড়েছি, যারা একই সঙ্গে 4-5টি ক্ষেত্রে যুদ্ধ শুরু করেছে, 4-5টি দেশের সঙ্গে শত্রুতা করা শুরু করেছে, এবং যারা জিও পলিটিক্স বিষয়টা টোটালি বুঝতে পারছে না। অথবা আমরা অতি ধুরন্ধর একটি গোষ্ঠীর আওতায় পড়েছি, যে গোষ্ঠী তার প্রতিবেশী, সুদূর প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী সবার সঙ্গে সম্পর্ক খারাপ করে, সবার সঙ্গে সবাইকে লাগিয়ে দিয়ে বাঙালি জাতিকে, বাংলাদেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে চলে এসেছে। এই জায়গায় এই 1-2টি বিষয়ে যে ব্যতিক্রম ঘটছে, ব্যাপারটা এরকম না। সামগ্রিকভাবে আমরা ধ্বংসের চূড়ান্ত কিনারে এসে দাঁড়িয়েছি। ধন্যবাদ। সঙ্গে থাকুন আপনি। যদি আমি জিয়াবাইয়ের কাছ থেকে শুনি যে কি কি ক্যাটাগরিতে আসলে এই কোটা চালু হলো, বিশেষ করে এই ভাতার ক্ষেত্রে
নিহত 834 জন সরকারি হিসাব অনুযায়ী, যদিও এই সরকারের বিভিন্ন জন বিভিন্ন সময় বলেন 2000 মরে গেছে, 3000 মরে গেছে, এতজন মরে গেছে। শহীদের সংখ্যা নিয়ে আমার একটু ইয়ে আছে, আমার নিজের একটি ইয়ে আছে, কি খটকা আছে, এই জন্য আমি নিহতই বলি আর কি, মারা গেছে। আহত 12,043 জন। ক্যাটাগরি হলো ক শ্রেণীতে 493 জন, খ শ্রেণীতে 908 জন এবং গ শ্রেণীতে 10,642 জন। এদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে গ শ্রেণী পাবে এককালীন 1 লাখ টাকা আর 10,000 টাকা প্রতি মাসে, আর এইভাবে ক শ্রেণী পাবে বোধহয় 30 লাখ টাকা 30,000 টাকা মাসে, আর ক শ্রেণী সম্ভবত 20,000 টাকা। আমি পুরোটা দেখছি, হ্যাঁ সেই রকমই, আমি আবার বলি ক শ্রেণী 40,000, এবং সেটা মাসিক ভাতা, এককালীন ভাতা, এবং তারা যারা আহত হয়েছেন তারা সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা করতে পারবেন সারা জীবন, এবং তাদের জন্য আরো সুবিধা, ফ্ল্যাট করে দেওয়া হবে, ফ্ল্যাট বাড়ি করে দেওয়া হবে, যারা থাকতে পারেন ফ্ল্যাট বাড়িতে, এরকম আরো অনেক কিছু। এখন প্রশ্ন হলো যে এটার বিরুদ্ধেই তো মনে হয় আন্দোলন হয়েছিল, নাকি আসলে এটা প্রতারণা ছিল? ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এবং দেখবেন, মঞ্জু ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো কথা হচ্ছে যে একটা দেশে আন্দোলন সংগ্রাম হয়। আমেরিকাতে আব্রাহাম লিঙ্কন যখন প্রেসিডেন্ট, তখন এই দেশের গৃহযুদ্ধ হয়েছে, সেটা হচ্ছে এদের স্বাধীনতার 100 বছর পরে। তার মানে যারা আমরা বা আপনারা যারা 90-এর আন্দোলনে যোগ দিয়েছিলেন, এরশাদ বিরোধী আন্দোলনে, তখন কিন্তু আপনারা বলেননি যে বাংলাদেশ স্বাধীন, নূতন স্বাধীন হলো। অথবা 2005 সালে 6 সালে যখন খালেদা জিয়া জামাত বিরোধী আন্দোলন হয়েছে, সেটাকে কিন্তু বলেননি আপনারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, বলেননি। তো এখন আসেন, তখন তো প্রচুর ছাত্র জনতা জীবন দিয়েছে, সেলিম দেলোয়ার, ব্রৌফুন বসুনিয়া সহ রাজু অনেকে জীবন দিয়েছে এরশাদ বিরোধী আন্দোলনের সময়। আমরা মার খেয়েছি 2001 থেকে 2005 সাল পর্যন্ত 2000-এর উপরে মাইনরিটিদেরকে রেপ করা হয়েছে। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, এখনো সেই একই অবস্থা চলছে। কিন্তু তখন তো বলেনি বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর পেছনে একটি বড় ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রটা আসলে ওদের উদ্দেশ্য কোটা ছিল না। যে কোটা যদি এখন দেখেন যে ব্যাপারগুলি কিভাবে আসছে, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, 71-কে বিশ্বাস করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, 16ই ডিসেম্বরকে বিশ্বাস করে না, 26শে মার্চকে বিশ্বাস করে না, তাদের দেখলো তাদের তো একটা উদযাপনের দিন দরকার। সেই জন্য তারা এখন বলছে তারা স্বাধীন করছে। কার বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন করেছে? কিসের যুদ্ধ? কোথায়? তার মানে তারা সশস্ত্র একটা মানুষকে ধোঁকা দিছে, যেটা সবসময় পশ্চিমী বিশ্ব বলে যে এরা, এই মৌলবাদী গোষ্ঠী অলওয়েজ উইমেন চিলড্রেনকে শিল্ড হিসাবে ইউজ করে, সেটাই করেছে। তো এখন যদি দেখেন যে আপনি যে হিসাবটা দিলেন, আমি যতটুকু জেনেছিলাম গভর্নমেন্ট হিসাব অনুযায়ী 873 জন নিহত হয়েছে। এই 873 জন, আমার কথা হচ্ছে কোথায় নিহত হলো, তাদের বয়স কত ছিল, তাদেরকে ময়নাতদন্ত করা হয়েছিল কিনা, তাদের পেশা কি ছিল, এইগুলি জানা দরকার। কারণ এর ভিতরেও এই 873 জনের ভিতরে আছে যারা সেই দিন গাজী টায়ার কোম্পানিটা পুড়িয়ে দেওয়া হলো, যাদের ভিতরে অনেক মানুষ ছিল, তাদেরকে পুড়িয়ে মারা হলো, তাদের নাম আছে অনেকের যারা মারা যায়নি, আবার ফেরত এসছে। আপনি দেখবেন প্রচুর ভিডিও আছে যারা অকপটে স্বীকার করেছে, তারা নির্দ্বিধায় স্বীকার করেছে। এবং নির্দ্বিধায় না বলে যদি শব্দটা এইটা দেওয়া যায় কিনা আমি জানি না, নির্লজ্জের মতো স্বীকার করেছে, নির্লজ্জের মতো বলেছে, দেশকে ধ্বংস করে নির্লজ্জের মতো। উপদেশটা বলছে, ও আমি বলছি তুমি তো মারা গেছিলা। যারা মারা যায়নি তাদের নামও আছে। তার মানে এইটা ছিল একটা প্রতারণা, মুনাফিকি। সো এই মুনাফিকদের কাছ থেকে এর চেয়ে ভালো আপনি আশা কিছু করতে পারেন না। মঞ্জু ভাই বলতেছিলেন যে কোটা যে 7% নামিয়ে এনেছিল সরকার, এবং কোটা তো বাতিল করে দেওয়া হয়েছে, এবং এর বাইরেও যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আপনাদের অনেকগুলো ধাপ এগিয়ে যেতে, আপনার প্রিলিমিনারি পাস করতে হবে, পাস করার পরে আপনার মেধা তালিকায় আসতে হবে, তখন আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে। এটা তো যারা দেশের জন্য যে 30 লক্ষ মানুষ জীবন দিল, 2 লক্ষ মা বোন ইজ্জত দিল, তাদের কিছু তো, তারা তো কোনোদিন কোনো কিছু চায়নি। আর তাদেরকে যে সম্মানটা দেওয়া হতো, এটা মুক্তিযোদ্ধা ট্রাস্ট থেকে দেওয়া হতো, এটা এখানে সরকারের কোনো অংশ ছিল না, সরকার কিছুই দিত না। তো এই যে জিনিসগুলো দেওয়া হতো তাদের এটা প্রাপ্য। তো এখন কাদেরকে দেওয়া হয়? তখন মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধা যারা সিম্পল গ্রামে বাস করতো, কৃষক, যাদের হয়তো দিনমজুর, তারাও মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে, তাদের সন্তানরা হয়তো পড়ালেখা করতে পারেনি,
তাদের নাতিপুতিরা যদি আপনি এদেরকে পুনর্বাসন, অনেক মুক্তিযোদ্ধা আছে, আপনি তাজুল ইমামকে নিয়ে প্রোগ্রাম করেন, তাজুল ভাই তো কোনো কিছু যেতে দেন, আমার ভাই মেজো ভাই উনি মেজর জলিলের সেক্টরে যুদ্ধ করেছে, উনি কোনো কিছু নিতে যায়নি, আমার আর এক কাজিন সেক্টর কমান্ডার ছিলেন ওই আমাদের, উনিও কোনো কিছু নিতে যায়নি, ওনার সন্তানরাও কোনো কিছু পায়নি। তো অনেক মুক্তি। এখন যদি এর ভিতরে কিছু মানুষ যারা দুস্থ, যাদের পরিবার নিঃস্ব একেবারে, তাদেরকেও যদি কিছু দেয় সরকার বা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে, তাহলে দোষের কিসের হতে পারে? এখন তো গণহারে কিসের ভিত্তিতে? আপনি তো এখন ওই যে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে চাকরি ক্ষেত্রে এখন প্রচুর লোক নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানে লোক নিয়োগ দেওয়ার ব্যাপারে এই কোটার ভিত্তিতে দেওয়া হচ্ছে। এই আসিফ মাহমুদ থেকে শুরু করে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। আপনার একটা দেশকে ধ্বংস করতে গেলে তার দুইটা জিনিসকে ধ্বংস করা দরকার, একটা হচ্ছে তার শিক্ষা, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা, দেখেন প্রথমে আঘাত আনা হলো পুলিশের উপরে। তার কারণ কি দেখবেন যে বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময় প্রথম প্রতিবাদ এসেছিল ইপিআর থেকে, প্রতিরোধ করেছিল পুলিশ প্রতিবাদ। সেটা ঠিক কিনা দেখে না, মঞ্জু ভাই আরো ভালো জানবেন। ইপিআর থেকে, ইপিআর কে সেই প্রতিবাদ স্বরূপ পুলিশকে হত্যা করা হলো, পুলিশকে ঝুলিয়ে রাখা হলো, ৩,০০০-এর উপরে পুলিশকে মারা হলো। কই তার বিচার তো কেউ করে না, তার বিচার তো কেউ চায় না। সেজন্য পুলিশকে হত্যা করা হলো, পুলিশের মেরুদণ্ড ধ্বংস করে দেওয়া হলো, পুলিশকে অকেজো করে দেওয়া হলো। এইটা হচ্ছে একটা। আরেকটা জিনিস করা হলো শিক্ষা। ধরেন শিক্ষা, প্রতিটা আন্দোলন সংগ্রামে ৫২ থেকে ৬২, ৬৬, ৬৯, ৭০, প্রতিটা সংগ্রামে, ৭১ এরশাদ জিয়াউর রহমান বিরোধী আন্দোলন, প্রতিটা সংগ্রামে ছাত্ররা জড়িত ছিল। এই ছাত্ররা আন্দোলন করেছে, তারা আবার তাদের ক্যাম্পাসে ব্যাক করেছে। এই ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এদেরকে সরকারের অংশ করে নেওয়া হলো এবং এরাদের মাধ্যমে মব সৃষ্টি করা হলো। এবং ডক্টর ইউনূসের যে প্রেস সচিব তিনি বলেছেন এটা মব না, এটা হচ্ছে প্রেসার গ্রুপ। তার মানে এইটা সরকারি মদদে এইগুলি করা হচ্ছে। তার এইটা দেশের জন্য ধ্বংস করার জন্য এই দুইটা জিনিস দরকার ছিল, সেই দুইটা জিনিস করা হয়েছে। আরেকটা জিনিস আসেন এইবার, পাকিস্তানে যে যখন ইমরান খান প্রধানমন্ত্রী, ইমরান খান তখন সাংবাদিকরা বলতো আমাদের সিঙ্গাপুর বানাতে হবে না, আমরা পাকিস্তানকে বাংলাদেশ বানিয়েছি। এখন কিন্তু সাংবাদিকরা সেই কথা বলে না। বাংলাদেশে এমন অবস্থায় ছিল যে তার জিডিপি অনেক বেড়ে গিয়েছিল, বাংলাদেশ লোন দিয়েছিল শ্রীলঙ্কাকে, বাংলাদেশ লোন দিয়েছিল আপনার আফ্রিকার একটা দেশকে। তো এই সব জায়গায় অনেক জায়গায় লোন দিয়েছে বাংলাদেশ, স্বনির্ভর, নিজের পায়ে পদ্মা সেতু করেছে। তো এইগুলি করার জন্য কেউ এইটাকে সহজভাবে নিচ্ছিল না। যে একটা মানুষ, আপনি আমি যখন বড় হয়েছি, গ্রামে গেলে দেখবেন, গ্রামে তখন মানুষ কেরোসিনের যে হারিকেন দিয়ে জ্বালিয়ে পড়ালেখা করতো, এখন ঘরে ঘরে বিদ্যুৎ। তো দেখলো যে এই যে জিনিসগুলো হচ্ছে, তাদের তো আর কিছু করার থাকবে না, তাদের বলার কোনো কিছু থাকবে না, এই দেশকে পিছিয়ে দিতে হবে। যেটা হেনরি কিসিঞ্জার বলেছিল যে তলাবিহীন একটা ছুরি। তো সেই অবস্থায় নিতে গেলে তো একটা দেশকে ধ্বংস করতে হবে। তো ধ্বংস করতে গেলে এই জিনিসগুলো দরকার। এবং সরকার মব বাহিনীর মাধ্যমে যারা ওপেনলি বলতেছে যে আমরা টিভি ভবনে আগুন দিয়েছি, আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, আমরা বিভিন্ন ব্রিজ পুড়িয়ে দিয়েছি, তাহলে তাদেরকে কেন বিচারের? সে তো গেল তখনকার ঘটনায়। এখন যখন আজকে পটিয়া থানা গুড়িয়ে দেওয়ার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে এনসিপির নেতা, তার মানে তারা আইনের বাইরে, আইন শৃঙ্খলা তো নেই। এইটার দায়ভার আপনি দেখেন, এটা সেনাবাহিনীকে নিতে হবে। একসময় ওয়াকারুজ্জামানকে বিচারের মুখোমুখি হতে হবে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, ইউনূস সাহেব তার সাবলীল ভাষায় বলবেন যে আমি তো দায়িত্ব নেইনি, দায়িত্ব তো সেনাবাহিনীর প্রধান নিয়েছিলেন। এই কথা ঠিক সেনাবাহিনীর প্রধান বলেছিলেন ৫ই আগস্ট, যে আমি জনগণের দায়িত্ব নিলাম। বলেছিলেন কিনা? বলেছিলেন। এবং সেনাবাহিনীর কিছু সংখ্যক মানুষ এইটার সঙ্গে যুক্ত। কারণ না হলে সেনাবাহিনী তখন একটি নিষিদ্ধ দলের সঙ্গে কিভাবে বৈঠক করতে পারেন? বেরিয়ে এসে বলেন যে আমি জামাত ইসলামের আমিরের সঙ্গে কথা, জামাত বাংলাদেশের তখন নিষিদ্ধ দল। আপনারা দেখবেন কিছুদিন আগে যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছিল, তখন মান্না সাহেব বলেছিলেন আওয়ামী লীগের তো ৩৫ থেকে ৪০% ভোট আছে, আওয়ামী লীগ তো তাহলে অনেক ভোট পেয়ে যাবে, আমরা তো তার ধারে কাছেও যেতে পারবো না। আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছে ২০০১ সালে ৪১%। এখন আওয়ামী লীগের ভোট আর অলমোস্ট ৪১%, 40 কত পার্সেন্ট? ২০০১ সালে আমার মনে হচ্ছে ৩৮, যাই হোক না ৪০ কত পার্সেন্ট, অলমোস্ট ৪১%। আমি রাউন্ড আপ করলে আওয়ামী লীগের ভোট কমেনি, ভোট বেড়েছে। মানুষ সকালবেলা গালি দেয়, কিন্তু যখন
এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে তখন বলে যে আগেই তো ভালো ছিলাম, আবার গালি দেয় স্বৈরাচার বলে, আবার যখন মেট্রো রেলে উঠে তখন বলে আগেই তো ভালো ছিলাম, অথবা পদ্মা সেতুতে যখন যায় অথবা টানেলে যায়। যারা পদ্মা সেতু দিয়ে ক্রস করেন, 21টা বিভাগের মানুষ এই পদ্মা সেতুর মাধ্যমে যে বেনিফিটেড হয়েছে সেইটা অন্য কোনো সরকার করে দিতে পারেনি। খালেদা জিয়া বলছে ওই পদ্মা সেতুতে উঠেন না, আপনারা পড়ে দেবেন, আর একটা পদ্মা সেতু হবে না, আমরা 2টা পদ্মা সেতু করব। বঙ্গবন্ধু কন্যা নিজের খরচে এবং তার অবদান সিলেটের আর এক প্রকৌশলী জনাব জামিলুর রাজা চৌধুরী, যিনি বলেছিলেন হ্যাঁ আমরাও পারবো। শেখ হাসিনা জিজ্ঞেস করেছিলেন আপনি কি এই দায়িত্ব নিবেন, আপনি পারবেন? বলতে হ্যাঁ আমরা পারবো, হ্যাঁ আমরা পারি, আমরা পারবো। জামিলুর রেজা চৌধুরীর মতো একজন পদ্মা সেতুর আলোচনায় আসবো, পদ্মা সেতুর আলোচনায় আসবো, কিন্তু কোটা নিয়ে আপনার শেষ কথাটা শুনতে চাই। এই যে এখন এটা তো বুঝতেই পারছেন যে স্বাধীনতা বিরোধীদের বসানোর জন্য এই কোটা আন্দোলন হচ্ছিল মানে আড়ালে, এবং এখনও তাদেরকে বিভিন্ন জায়গায় বসানোর জন্য এই কোটার আবির্ভাব করা হয়েছে। যারা আন্দোলন করেছিল তাদের সেই সব ছাত্রদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেন এখন ঘরে বসে থাকেন? আপনাদের ছেলেদেরকে এখন কেন পাঠান না? কেন মব যখন হয় তখন আপনাদের ছেলেদের কেন পাঠান না? অথবা যখন নারীদেরকে ধর্ষণ করা হয়, বিবস্ত্র করা হয় বাংলাদেশকে, তখন কেন আপনাদের ছেলেমেয়েরা মাঠে নামে না? কোথায় আপনাদের মানবতা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল, আসমান কেঁপে আসবে, এখন কেন আপনার আসমান কাঁপে না? যখন একজন নারীকে বিবস্ত্র করা হয়, ধর্ষণ করা হয়, ধর্ষণ করার পরে ভিডিও ছেড়ে দেওয়া হয়, তখন আপনার কোথায় থাকে এই সব বাণীর কথা? যারা বলে যে কারণ মানুষকে বিভিন্ন বয়ান দিয়ে খেপিয়ে তোলা হয়েছে। 26 লক্ষ ভারতীয় বলা হয়েছে বাংলাদেশে কাজ করে, একটা লিস্ট দিয়েছে এখন পর্যন্ত আসিফ নজরুলকেও এর কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন বিবেক। কারণ এই সমস্ত ঘটনাগুলি এখন কিন্তু তারা বঙ্গবন্ধু হত্যার পরে এরা নিজে অকপটে স্বীকার করেছিল, সেইগুলিই তাদের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। এখন কিন্তু এইগুলি তাদের সাক্ষী হয়ে দাঁড়াবে, এইগুলি কিন্তু থেকে চলে যাবে। তারা পুনর্বাসন করার চেষ্টা করছে রাজাকারদের, এইটা বাংলাদেশের মানুষ একদিন রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।